সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত জোছনা ও জননীর গল্প উপন্যাসটির ৫০ পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। সোবহান সাহেব শাহেদকে দেখে আনন্দে প্রায় চিৎকার করে উঠলেন। রান্নাঘরের দিকে মুখ করে পুত্রবধূকে ডাকলেন, বৌমা, তাড়াতাড়ি আসো, শাহেদ চলে এসেছে। কঙ্কন মার ঘরেই শুয়েছিল। সোবহান সাহেব তার কাছেও গেলেন। হড়বড় করে বললেন, শুয়ে আছিস কেন? উঠে আয়, শাহেদ এসেছে, তোর বাবু এসেছে। সোবহান সাহেবকে দেখে মনে হচ্ছে এখন আর তার মনে কোনো ভয়ভীতি নেই। তিনি নিশ্চিন্ত, একজন কেউ এসেছে। মহাসংকটের দীর্ঘ দিবস, দীর্ঘ রজনীর দায় দায়িত্ব এখন তার। শাহেদের আনা জিনিসপত্র দেখে মনোয়ারা বিস্মিত হলো। সবই এনেছে, চাল, ডাল, তেল, কেরোসিন, ময়দা, ব্যাটারি। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, কঙ্কনের জন্যে ওষুধও এসেছে। মনোয়ারা বললেন, ভাই, আপনি খুব গোছানো মানুষ। শাহেদ বলল, বিপদের সময় সব মানুষ বদলায়, আমি কোনো কালেই গোছানো ছিলাম না। মনোয়ারা বললেন, পৃথিবীর সবচেয়ে অগোছালো মানুষ কঙ্কনের বাবা। একবার কি হলো শুনুন, আমার প্রচণ্ড মাথা ধরা, মাথা ছেড়ে পড়ে যাচ্ছে, এরকম অবস্থা। কঙ্কনের বাবাকে ফার্মেসিতে পাঠালাম মাথা ধরার ট্যাবলেট আনতে। সে 2 ঘন্টা পরে ফিরল। রাজ্যের বাজার করে এনেছে। কাঁচা বাজার থেকে মাছ মাংস কিনেছে, শাকসবজি কিনেছে, পেয়ারা কিনেছে, কলা কিনেছে। মাথা ব্যথার ট্যাবলেটটা শুধু কেনেনি, ভুলে গেছে। ভুলো মন মানুষের সঙ্গে সংসার করা খুবই কষ্ট। শাহেদ বলল, ভুলো মন মানুষের সঙ্গে সংসার করার অন্য ধরনের আনন্দও আছে। মনোয়ারা বললেন, ঠিক বলেছেন, আনন্দও আছে। একবার কি হয়েছে শুনুন, কঙ্কনের তখনও জন্ম হয়নি। রাতে আমাদের এক বিয়ের দাওয়াতে যাবার কথা। ও করল কি, মনোয়ারা হঠাৎ গল্পটা থামিয়ে দিল। তার সামনে যে মানুষটা বসে আছে সে অপরিচিত একজন মানুষ। এই মানুষটির সঙ্গে নিতান্তই ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা যায় না। শাহেদ বলল, ভাবি, গল্পটা শেষ করবেন না? মনোয়ারা বললেন, আরেকদিন শেষ করব। আপনাকে আসল কথাই জিজ্ঞেস করা হয়নি। আপনার স্ত্রী মেয়ের খোঁজ পেয়েছেন? শাহেদ বলল, না, ওর মার বাসায় গিয়েছিলাম, বাসা তালা বন্ধ, আশেপাশে কেউ কিছু জানে না। মনোয়ারা বললেন, ভাই, আপনি নিশ্চিন্ত থাকেন, তারা নিরাপদে আছে এবং ভালো আছে। কিভাবে বলছেন? আমার মন বলছে, আমার মন যা বলে তা ঠিক হয়। সোবহান সাহেব ব্যাটারি লাগিয়ে ট্রানজিস্টার চালু করেছেন। নিচু ভলিউমে ক্রমাগত রেডিও শুনে যাচ্ছেন। সামরিক নির্দেশাবলী প্রচারিত হচ্ছে। তিনি প্রতিটি নির্দেশ মন দিয়ে শুনছেন। অবাঙালি একজনকেও বাংলা বলছে, অদ্ভুত বাংলা। সময়কে বলছে সময়, গুজবকে বলছে গজব, গজবে কান দিবেন না। সোবহান সাহেবের মনে হলো, এরা কি রেডিওর সব বাঙালিদের মেরে ফেলেছে? নির্দেশগুলি পড়ার মতো বাঙালি নেই। সামরিক নির্দেশাবলীর পর প্রচারিত হল যন্ত্রসঙ্গীত। যন্ত্রসঙ্গীতের পর স্বাস্থ্য বিষয়ক কথিকা। বিষয় জল বসন্ত। সোবহান সাহেব জল বসন্ত বিষয়ক কথিকাও অত্যন্ত মনোযোগের সঙ্গে শুনলেন। জল বসন্তে অ্যান্টিবায়োটিক কোনো কাজে আসে না। এই তথ্য তার কাছে হঠাৎ করেই খুব গুরুত্বপূর্ণ মনে হলো। এখন তাকে দেখে গত রাতের সোবহান সাহেব বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে মোটামুটিভাবে আনন্দে আছেন এমন একজন মানুষ, যে মানুষটি কানের কাছে ট্রানজিস্টর রেডিও ধরে রাখার মতো গুরুত্বপূর্ণ কাজ পেয়েছেন। রেডিওতে পাওয়া খবর অন্যদের জানানোর বিষয়েও তাকে উৎসাহিত মনে হচ্ছে। শাহেদকে বললেন, ভালো খবর আছে, আগামীকালও 2 ঘন্টার জন্যে কারফিউ তোলা হবে। এমনিতে 2 ঘন্টা কম সময় মনে হয়, আসলে কিন্তু অনেক সময়। 2 ঘন্টায় দুনিয়ার কাজ করে ফেলা যায়। কাল মনে করে আরও ব্যাটারি কিনবে। মনোয়ারাকে রাতে কি রান্না করতে হবে সেই বিষয়ে বললেন, বৌমা, খিচুড়ি রান্না করো,
বর্ষা বাদলায় আনন্দের দিনে খিচুড়ি খেতে হয়, আবার বিপদ আপদেও খিচুড়ি খেতে হয়। পাতলা খিচুড়ি, সঙ্গে ডিম ভুনা। খিচুড়ি ডিম ভুনা খেতে খেতে রাত 10টা বেজে গেল। তার পরপরই উত্তর দিক থেকে প্রবল গোলাগুলির শব্দ আসতে লাগলো। গতকালের মতোই অবস্থা। রাস্তায় ভারী মিলিটারি গাড়ির চলার শব্দ কিছুক্ষণ পরপরই শোনা যাচ্ছে। গোলাগুলির সঙ্গে সঙ্গে বুম বুম শব্দের বিকট আওয়াজও কানে আসছে। এই শব্দ কিসের তা সোবহান সাহেব বুঝতে পারছেন না। তিনি চিন্তিত গলায় শাহেদকে বললেন, বুম বুম শব্দটা কিসের? শাহেদ বলল, জানি না চাচা। কামান দেখছে নাকি? কামান দেখছে কি জন্যে? রাত 12টার দিকে শব্দ আসতে শুরু করলো পশ্চিম দিক থেকে। এই শব্দ অনেক কাছ থেকে আসছে। গুলি মনে হচ্ছে শাঁ শাঁ শব্দ করে এই বাড়ির ছাদের উপর দিয়ে উড়ে যাচ্ছে। সোবহান সাহেব ভীত গলায় বললেন, সবাই মেঝেতে শুয়ে থাকো, সবাই এক ঘরে শো। মহা আযাবের সময় আত্মীয় অনাত্মীয় নারী পুরুষে কোনো ভেদাভেদ নেই। শাহেদ, তুমিও আমাদের সঙ্গে শুয়ে থাকো। বসার ঘরের মেঝেতে সবাই শুয়ে আছে। কঙ্কর শুয়েছে শাহেদের পাশে। সে একটা পা শাহেদের গায়ে তুলে দিয়েছে। রুনি এইভাবে ঘুমায় না। সে হাত পা গুটিয়ে পুটলির মতো শুয়ে থাকে। একটা আঙুল থাকে তার মুখে। ঘুমের মধ্যে সে আঙুল চুষতে থাকে। খুবই খারাপ অভ্যাস। সোবহান সাহেব অত্যন্ত ভয় পেয়েছেন। ভয়ের কারণে হঠাৎ তার কথা জড়িয়ে যেতে শুরু করেছে। তিনি বললেন, সবাই এক মনে আল্লাহ পাকের নাম নাও। আমাদের বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী সব সময় যে জপ করতেন ওইটা করো। এক মনে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। কঙ্কন বলল, বাতি জ্বালাও, আমার ভয় লাগে। সোবহান সাহেব বললেন, বাতি জ্বালানো যাবে না। গুলির শব্দ আরও এগিয়ে এসেছে। মানুষজনের চিৎকার শোনা যাচ্ছে। সোবহান সাহেব শব্দ করে জিকির করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাত্র 2 ঘন্টার জন্যে কারফিউ বিরতি। এই 2 ঘন্টায় শাহেদকে অনেক কাজ করতে হবে। যেভাবেই হোক আসমানির খোঁজ করতে হবে। সে নিশ্চিত আজ খোঁজ পাওয়া যাবে। সে যেমন আসমানির খোঁজ বের করার চেষ্টা করছে, আসমানিও নিশ্চয়ই করছে। প্রথমবার কারফিউ তোলা ছিল আকস্মিক। হঠাৎ করে আসমানিরা খবর পেয়েছে 2 ঘন্টার জন্যে কারফিউ নেই। তৎক্ষণাৎ কোনো ব্যবস্থা করতে পারেনি। আজকেরটা আগেভাগেই জানা। কাজেই আসমানি নিশ্চয়ই প্ল্যান করে রেখেছে। শাহেদ ঠিক করেছে সে প্রথমে যাবে শ্বশুরবাড়িতে। সেখানে কোনো খোঁজ না বের করতে পারলে নিজের বাসায় এসে বসে থাকবে। তবে আজ খবর পাওয়া যাবেই। গত রাতে সে একটা ভালো স্বপ্ন দেখেছে। সে স্বপ্নের একটাই অর্থ, আসমানির সঙ্গে দেখা হবে। স্বপ্নে সে নিজের ঘরের বারান্দায় বসে হাউমাউ করে কাঁদছে। এমন সময় তার বড় ভাই ইরতাজউদ্দিন বারান্দায় এসে বিরক্ত গলায় বললেন, কাঁদছিস কেন রে গাধা? সে ফোঁপাতে ফোঁপাতে বলল, আসমানির খোঁজ পাচ্ছি না। ইরতাজউদ্দিন বললেন, ঘরে বসে ভেউ ভেউ করে কাঁদলে খোঁজ পাবি কি করে? আয় আমার সঙ্গে। দুজন রাস্তায় নামল। রাস্তায় প্রচুর লোকজন। তাদের মধ্যেই দেখা গেল একটা ঠেলা গাড়িতে আসমানি বসে আছে। সে খুব সুন্দর করে সেজেছে। তার গা ভর্তি গয়না, মুখে চন্দনের ফোঁটা দেয়া, পরনের শাড়িটাও মনে হচ্ছে বিয়ের শাড়ি। শাহেদ ঠেলাগাড়ির দিকে অতি দ্রুত যাবার চেষ্টা করছে। এত লোকজন যে যাওয়া যাচ্ছে না। তবে আসমানি তাকে দেখতে পেয়েছে। সে হাসছে। ভোরের স্বপ্ন সত্যি হয়। এ স্বপ্ন অবশ্যই সত্যি হবে। শাহেদ অতি দ্রুত হাঁটছে। স্বপ্নে যেমন দেখেছিল রাস্তায় প্রচুর মানুষ, বাস্তবেও তাই দেখা যাচ্ছে। প্রচুর লোক। মনে হয় শহরের সমস্ত লোকজন একসঙ্গে পথে নেমেছে। রিকশাও নেমেছে, তবে সংখ্যায় কম। খালি রিকশা দেখা মাত্র শাহেদ ছুটে যাচ্ছে। রিকশা কি কলাবাগান যাবে? প্রতিটি রিকশাওয়ালাই এই প্রশ্নের জবাব দিতে অনেক সময় নিচ্ছে। চট করে বলে দিলেই হয় যাবে না। তা না করে এক একজন আকাশ পাতাল ভাবছে, এদিক ওদিক তাকাচ্ছে, রাস্তায় থুতু ফেলছে, কপালের ঘাম মুছছে। তারপর বিড়বিড় করে বলছে,
ওইদিকে যাবো না। রিক্সা ঠিক করতে যাওয়া মানেই সময় নষ্ট। এখন প্রতিটি সেকেন্ড মূল্যবান। মূল্যবান সেকেন্ডের একটিও নষ্ট করা ঠিক না। সায়েন্স ল্যাবরেটরির মোড়ে এসে শাহেদ রিক্সা পেল। এই রিক্সা পাওয়া না পাওয়া একই। জোয়ান রিক্সাওয়ালা, অথচ সে রিক্সা টানতেই পারছে না। পায়ে হেঁটে এর চেয়ে দ্রুত যাওয়া যায়। শাহেদ বলল, ভাই একটু তাড়াতাড়ি যান। রিক্সাওয়ালা ঘাড় ঘুরিয়ে শাহেদের কথা শুনল। তবে রিক্সার গতি আরো শ্লথ হয়ে গেল। শাহেদের ইচ্ছা করছে লাফ দিয়ে রিক্সা থেকে নেমে হাঁটা শুরু করে। কলাবাগানের কাছাকাছি এসে সে একটা অদ্ভুত দৃশ্য দেখল। রঙিন কাগজ দিয়ে সাজানো একটা ঘোড়ার গাড়ি। গাড়িতে পাকিস্তানি পতাকা উড়ছে। গাড়ির ভেতর 12-13 বছর বয়সী একটা কিশোরী। তার পরনে ঘাগরা, চুল লাল। কিশোরীকে ঘিরে 4 জন যুবক। সবাই পান খাচ্ছে। তাদের মুখ আনন্দে উজ্জ্বল। তারা কি কোনো উৎসবে যাচ্ছে? বিয়ের উৎসবে নিশ্চয়ই না, অন্য কোনো উৎসব। এরা বিহারি। বিহারিরা উৎসব করতে পছন্দ করে। আজকের এই দুঃসময় তাদের জন্যে না, এরা দুঃসময়ের বাইরে। শাহেদ শ্বশুরবাড়িতে কাউকে পেল না। বাড়ির সামনের চায়ের দোকানটা খুলেছে। দোকানদার কিছু বলতে পারল না। আশেপাশের 4-5টা বাড়িতে সে গেল, তারাও কিছু জানে না। একজন শুধু বলল, কালো রঙের একটা প্রাইভেট গাড়িতে করে সবাই চলে গেছে। কখন গেছে, কবে গেছে, সেটা আবার বলতে পারছে না। শাহেদ নিজের বাড়িতে ফিরল কারফিউর মেয়াদ শেষ হবার আধ ঘন্টা আগে। গেট খুলে ভেতরে ঢোকার সময় হঠাৎ মনে হলো তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এক্ষুনি বোধহয় সে মাথা ঘুরে পড়ে যাবে। বাসার সদর দরজায় তালা নেই। বাড়িতে লোক আছে, অবশ্যই আসমানি ফিরেছে। চাবি দিয়ে সদর দরজা খুলেছে। বাড়ির অন্য দরজা জানালা সবই বন্ধ। এটাই স্বাভাবিক, এই সময়ে কেউ দরজা জানালা খোলে না। শাহেদ দ্রুত চিন্তা করছে, চাল ডাল কি আছে? আসমানি খুব গোছানো মেয়ে, সবকিছুই থাকার কথা। কেরোসিন আছে কিনা কে জানে। যদি না থাকে এক্ষুনি নিয়ে আসতে হবে। আধ ঘন্টার সময় এখনো হাতে আছে। সে দেখে এসেছে রাস্তার মোড়ের বড় দোকানটা খোলা। কেরোসিন, চা পাতা, চিনি। আসমানি একটু পর পর চা খায়, কড়া মিষ্টির ঘন চা। শাহেদ ঠিক করতে পারছে না সে কি বাসায় না ঢুকে আগে বাজারটা করে নিয়ে আসবে, নাকি আগে আসমানির সঙ্গে দেখা করে বলবে, ভয় নাই, আমি আছি। তাকে না দেখে আসমানি নিশ্চয়ই ভয়ে অস্থির হয়ে আছে। তবে আসমানির সঙ্গে দেখা হলে একটা বিপদ হবে। রুনি তাকে দেখা মাত্র ঝাঁপ দিয়ে কোলে উঠে পড়বে। তখন তাকে কোল থেকে নামানো যাবে না। দোকানে যেতে হলে তাকে কোলে নিয়েই যেতে হবে। সদর দরজা ভেতর থেকে বন্ধ। শায়দ অনেকক্ষণ দরজা ধাক্কাবার পর ভেতর থেকে ভীত পুরুষ গলা শোনা গেল। কে? শাহেদ বলল, আমি শাহেদ, দরজা খুলেন। দরজা খুলল। শাহেদ অবাক হয়ে দেখে দরজার ওপাশে গৌরাঙ্গ দাঁড়িয়ে আছে। তার মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, চোখ হলুদ। তাকে দেখে মনে হচ্ছে সে বিরাট কোনো অসুখ থেকে উঠেছে। শাহেদ বলল, তুমি কোত্থেকে? গৌরাঙ্গ জবাব দিল না। শাহেদ আবার বলল, তুমি কোত্থেকে? গৌরাঙ্গ এমনভাবে তাকাচ্ছে যেন সে শাহেদের কথা বুঝতেই পারছে না। শাহেদ বলল, বাসায় আর কেউ আছে? না। তুমি বাসায় ঢুকলে কিভাবে? গৌরাঙ্গ বিড়বিড় করে বলল, তালা ভেঙে ঢুকেছি। মিতা, আমার কোনোখানে যাবার জায়গা নাই। তুমি যদি বের করে দাও, মিলিটারিরা আমাকে মেরে ফেলবে। শাহেদ বলল, আমি তোমাকে বের করে দেব কেন? গৌরাঙ্গ জবাব দিচ্ছে না, এক দৃষ্টিতে তাকিয়ে আছে শাহেদের দিকে। শাহেদ বলল, তোমার বউ, মেয়ে, ওরা কোথায়? গৌরাঙ্গ বিড়বিড় করে বলল, ওরা ভালো আছে। তারা কোথায়? আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে। আমি তোমার সঙ্গে থাকব। শাহেদ বলল,
আমি কিছুই বুঝতে পারছি না, তুমি আমার সঙ্গে থাকবে কেন? গৌরাঙ্গ আগের মতোই অস্পষ্ট গলায় বলল, মিতা, আমি তোমার সঙ্গে থাকব। আমার সঙ্গে টাকা আছে, শ্বশুরমশাই যে টাকাটা দিয়েছেন সবটা আমার সঙ্গে আছে। তুমি টাকাটা নাও, খরচ করো, শুধু আমাকে থাকতে দাও। শাহেদ হতভম্ব গলায় বলল, ঠিক করে বলো তো, ভাবি, বাচ্চা, ওরা কোথায়? বলেছি তো, ওরা ভালো আছে, দুজনেই ভালো আছে। মেয়েটার জ্বর এসেছিল, এখন মনে হয় জ্বর কমেছে। আমার নিজের শরীরও ভালো না। আমি তোমার এখানে বিশ্রাম নিতে এসেছি। সারাক্ষণ আমার মাথা ঘোরে। মিতা, আমার খিদাও লেগেছে, তুমি আমাকে কিছু খাওয়াও। টাকা নিয়ে চিন্তা করবে না, আমার কাছে টাকা আছে। মিতা, আমি এখন শুয়ে থাকবো, খাবার জোগাড় হলে আমাকে ডেকে তুলবে। গৌরাঙ্গ সন্ধ্যা পর্যন্ত মরার মতো ঘুমালো। কয়েকবার চেষ্টা করেও শাহেদ তাকে তুলতে পারল না। সন্ধ্যার পর সে নিজেই জেগে উঠল। শাহেদ বলল, এখন শরীর কেমন? মাথা ঘোরা কমেছে? গৌরাঙ্গ বলল, শরীর ভালো আছে। আমার বাচ্চাটাকে মিলিটারিরা মেরে ফেলেছে, এই জন্যে মনটা সামান্য খারাপ। ভাবি, ভাবি কোথায়? ওরা তাকে তুলে নিয়ে গেছে, বাঁচিয়ে রেখেছে কিনা আমি জানি না। মেরে ফেললে তার জন্যও ভালো, সবার জন্যেই ভালো। আমার শ্বশুর সাহেবও মারা গেছেন। মিতা, তোমাকে যা বলেছি সব গোপন রাখবে। মিলিটারি যদি শুনে তাদের নামে আজে বাজে কথা বলছি, তাহলে তারা রাগ করবে, আমাকেও ধরে নিয়ে যাবে। মিলিটারিদের দোষ কি? ওরা হুকুমের চাকর, ওদের যেভাবে হুকুম দিয়েছে ওরা সেইভাবে কাজ করেছে, তাই না? শাহেদ বলল, ভাবিকে ওরা যখন নিয়ে যাচ্ছিল তুমি কোথায় ছিলে? আমি দরজার আড়ালে বসেছিলাম, ওরা সব ওলট পালট করে দেখেছে, শুধু দরজার আড়ালটা দেখে নাই। সবই ভগবানের লীলা। মিতা, তোমাকে যা বললাম সব গোপন রাখবে, কোনো কিছুই যেন প্রকাশ না হয়। মিলিটারির কানে গেলে তোমারও বিপদ, আমারও বিপদ। শাহেদ বলল, ভাত ডাল রান্না করেছি, খেতে আসো। গৌরাঙ্গ বলল, ঠিক আছে, খুবই ক্ষুধা লেগেছে, ইলিশ মাছের পাতুরি খেতে ইচ্ছা করছে। গরম ধোঁয়া উঠা ভাত আর ইলিশ মাছের পাতুরি। কথা শেষ করেই গৌরাঙ্গ বিছানায় শুয়ে পড়ল। সঙ্গে সঙ্গেই ঘুম। শাহেদ তার পাশেই বসে আছে। মানুষটা ঘুমের মধ্যে কাঁদছে। ঘুমের মধ্যে কাঁদার দৃশ্যটা যে দেখতে এত ভয়ঙ্কর তা শাহেদ আগে কখনো বুঝতে পারেনি। রাত বাড়ছে, ইলেকট্রিসিটি সন্ধ্যা থেকেই নেই, ঘর অন্ধকার না। শাহেদ টেবিলের উপর পাশাপাশি দুটো মোমবাতি জ্বালিয়েছে। মোমবাতি পাওয়া গেছে রান্নাঘরের তাকে। হাসপানি রান্নাঘরের দরজায় লিস্ট টানিয়ে রেখেছে, কোন জিনিসটি কোথায় তার তালিকা। প্রায় সে বাবার বাড়ি চলে যায়, তালিকাটা সেজন্যেই। আজ এই তালিকা পড়তে গিয়ে শাহেদের চোখে পানি এসে গেছে। চাল, ডাল, মুড়ি টিনে ভরা, রুনির ঘরে চৌকির নিচে, কাপড় ধোবার সাবান, মোমবাতি দেয়াশলাই রান্নাঘরের তাকে, সর্ববামে। মশলা, লবণ রান্নাঘরের তাকে, সর্বডানে। কৌটার গায়ে কি মশলা নাম লেখা আছে। চা, চিনি মিটসেফের ওপর, পেঁয়াজ, রসুন, আদা মিটসেফের পাশের খলুয়ে, সরিষার তেল চুলার পাশে। ভালোবাসা আমার কাছে, আমি যেখানে থাকি সেখানে। আসমানের পক্ষেই সম্ভব কাজের কথা লিখতে লিখতে হঠাৎ মজার কিছু লিখে ফেলা।
তেল মশলার কথা লিখতে লিখতে লেখা, ভালোবাসা আমার কাছে, আমি যেখানে থাকি সেখানে। বিয়ের রাতেও সে এরকম মজা করল। বাসর হচ্ছে আসমানিদের কলাবাগানের বাড়িতে। দোতলার বড় একটা ঘর, ফুল দিয়ে সুন্দর করে সাজানো। ঘরে পা দিয়েই শাহেদের মনে হলো, আসমানি কি এত সুন্দর? সে তো আগেও কয়েকবার দেখেছে, এত সুন্দর তো তাকে কখনো মনে হয়নি। শাহেদ খাটে বসতে বসতে বলল, আজ কিরকম গরম পড়েছে দেখেছ? সে ঠিক করে রেখেছিল প্রথম যে বাক্যটি বলবে তা হচ্ছে, আসমানি কেমন আছো? বলার সময় সম্পূর্ণ অন্য কথা বের হয়ে এলো। বলার সময় বলে বসল, আজ কি গরম পড়েছে দেখেছ? যেন সে দেশের আবহাওয়া নিয়ে খুবই চিন্তিত। শাহেদের কথার উত্তরে আসমানি মুখ তুলে তাকালো। শান্ত গলায় স্পষ্টভাবে বলল, গরমের সময় তো গরম পড়বেই, গরমকালে গরম পড়বে, ঠান্ডাকালে ঠান্ডা। আপনার জন্যে তো আল্লাহ আবহাওয়া বদলে দেবেন না। শাহেদ হতভম্ব, হড়বড় করে এইসব কি বলছে? বিয়ের টেনশনে অত্যধিক গরমে তার কি মাথা ওলায় যাচ্ছে? আসমানি বলল, চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছেন কেন? কোনো পুরুষ মানুষ এইভাবে তাকিয়ে থাকলে আমার রাগ লাগে, আমি কিন্তু চোখ গেলে দেব। আতঙ্কে অস্থির হয়ে শাহেদ খাট ছেড়ে উঠে দাঁড়াতেই আসমানি হেসে ফেলল। হাসতে হাসতেই বলল, সরি, কিছু মনে করো না, আমি তোমার সঙ্গে ঠাট্টা করেছি। আমি আমার 2 খালাতো বোনের সঙ্গে বাজি ধরেছি। বাসর রাতে আমি যদি তোমাকে ভয় দেখাতে পারি তাহলে তারা আমাকে 100 টাকা দেবে। ওরা দুজনেই জানালার ফাঁক দিয়ে আমাদের দেখছে। তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। শাহেদ বসল। সে তখনও পুরোপুরি স্বস্তি পাচ্ছে না। তার মনে হচ্ছে অদ্ভুত সুন্দর এই মেয়েটি আবারও উদ্ভট কিছু করবে। আসমানি বলল, তুমি কি রাগ করেছ? শাহেদ ভীত গলায় বলল, না। আসমানি বলল, প্রথম রাতেই তোমাকে ভয় দেখিয়ে দিলাম, কাজটা খুব খারাপ করেছি। এতে কি হবে জানো? সারা জীবন তুমি আমাকে ভয় করে চলবে। শাহেদ এসে বারান্দায় বসেছে। বৃষ্টি পড়তে শুরু করেছে, ঠান্ডা বাতাস দিচ্ছে, গুমোট গরম কমতে শুরু করেছে। ভেতর থেকে মাঝে মাঝে গৌরাঙ্গ গোঙানির মতো শব্দ করছে, যেন কেউ তার গলায় পা দিয়ে দাঁড়িয়ে আছে। সে চিৎকার করতে গিয়েও পারছে না। একটা ব্যাপার দেখে শাহেদ খুবই অবাক হচ্ছে। গৌরাঙ্গের ভয়াবহ দুঃসময় তাকে তেমন স্পর্শ করছে না, যেন গৌরাঙ্গের এই সমস্যায় তার কিছু যায় আসে না। ভয়াবহ দুর্যোগের সময় মানুষ কি বদলে যায়? তখন নিজের সুখ নিজের দুঃখই প্রধান হয়ে দাঁড়ায়। দেশের সব মানুষই কি বদলাতে শুরু করেছে? আসমানি বদলে যাচ্ছে, রুনিও বদলে যাচ্ছে। শাহেদ আসমানির কথা ভাবতে চাচ্ছে না। আসমানির কথা মনে করলেই বুকের ভেতর কেমন জানি করছে, কি একটা দলা পাকিয়ে যাচ্ছে। আসমানি এখন কোথায় আছে, কি করছে? সেও কি তার মতো জেগে আছে, নাকি গল্পের বই পড়ছে? নিশি রাতে গল্পের বই পড়ে হাউমাউ করে কেঁদে উঠা তার পুরনো রোগ। হ্যাঁ, একবার তো আসমানির কান্নার শব্দে সে ঘুম ভেঙে উঠে বসে ভীত গলায় বলল, কি হয়েছে? আসমানি কাঁদো কাঁদো গলায় বলল, কিছু হয় নাই, ঘুমাও, গল্পের বই পড়ে কাঁদছি। কি বই? তারাশঙ্করের লেখা একটা বই, নাম বিপাশা। বই পড়ে কাঁদার কি আছে? আমার স্বভাবই এরকম, নিজের দুঃখে আমি কাঁদি না, গল্প উপন্যাসের চরিত্রদের দুঃখে আমি কাঁদি। তোমার মাথা কিন্তু সামান্য খারাপ আছে। তা তো আছেই, পুরোপুরি সুস্থ মাথার একটা মেয়েকে বিয়ে করো, তোমরা সুখে সংসার করো, আমি দূর থেকে দেখে খুব মজা পাবো। শাহেদ বিরক্ত হয়ে বলল, এসব কি ধরনের কথা? খুবই ভালো কথা,
আমি নিজে এসে তোমাদের সংসার সাজিয়ে দিয়ে যাব। বিয়ে করবে? প্লিজ প্লিজ। বাতি নেভাও, বাতি নিভিয়ে ঘুমোতে আসো। না, ঘুমাবো না, বইটা আমি আবার পড়ব। এখন? হ্যাঁ, এখন। গল্পের শেষ না জেনে পড়ার এক ধরনের আনন্দ, আবার শেষ জেনে পড়ার অন্য ধরনের আনন্দ। বাতি জ্বালিয়ে রাখলে তোমার যদি অসুবিধা হয় তাহলে আমি বরং অন্য ঘরে যাই। যা ইচ্ছা করো।